আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা এনসিপির আদর্শ এবং এনসিপির উত্থান নিয়ে কথা বলছিলাম। গত ভিডিওতে আমরা দেখছি যে এনসিপির বাস্তবিক অর্থে কোনো আদর্শ এখন পর্যন্ত নেই। এখন ভবিষ্যতে এনসিপির আদর্শ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা মূলত নির্ভর করবে বাংলাদেশে এখন যে ইসলামপন্থী দলগুলো আছে তাদের রাজনীতির উপর। অর্থাৎ আমার কাছে মনে হয় যে সামনের 10 থেকে 15 বছরের যে রাজনীতি সেটা ডানপন্থীরা নিয়ন্ত্রণ করবে এবং ডানপন্থীরাই মূলত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে যে অন্যদের রাজনীতি কিভাবে কতটুক ফ্লারিশ বা বিকশিত হবে। বাস্তবতা হলো যে বিগত 15 থেকে 20 বছর ইসলামপন্থী এবং ডানপন্থীরা বাংলাদেশে সেভাবে তাদের বিকশিত হওয়ার কোনো সুযোগ পায়নি। কারণ আওয়ামী সরকার, তারপরে সেকুলার যারা আছে, তাদের প্রচণ্ড চাপের মধ্যে ইসলামপন্থী এবং ডানপন্থীরা স্বাধীনভাবে কাজ করার কোনো ধরনের সুযোগই পায়নি। কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশন হলো মোটামুটি 24-এর আন্দোলনের পরে ইসলামপন্থীরা যথেষ্ট ফ্লেক্সিবিলিটি পাইছে এই জায়গায় কাজ করার। সো বাংলাদেশে ইসলামপন্থীর যে রাজনীতি আছে সেই জিনিসটা নিয়ে আমার মনে হয় কিছু কথা বলা দরকার আগে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ আদর্শ বোঝার জন্য। আচ্ছা, এখানে একটা কথা বলে নেওয়া দরকার। আমি এই যে ভবিষ্যৎ পরিস্থিতিগুলো ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ধরনের টার্ম ব্যবহার করতেছি, বামপন্থী, ডানপন্থী, তারপরে শাহবাগী, জঙ্গি। তো এইগুলো আসলে আমার কাউকে ট্যাগ দেওয়া উদ্দেশ্য না, বা কোনো একটা মানুষকে নির্দিষ্ট ট্যাগ দিয়ে তাকে অপরাধ বৈধ অথবা দোষী সাব্যস্ত করা অথবা তাকে ভালো প্রমাণ করা উদ্দেশ্য না। আমি সাধারণত কথাগুলো বলতেছি বা এই ধরনের নামগুলো বলতেছি আমাদের বর্তমান যে মিডিয়া, সেই মিডিয়াতে যেভাবে টার্মিনোলজিগুলো ব্যবহার করা হয় এবং একটা নির্দিষ্ট গ্রুপের মানুষকে বোঝানোর জন্য যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়, আমি ঠিক মানে ইনোসেন্ট একটা উদ্দেশ্য নিয়ে আমি বলতেছি। এটা আমার ব্যক্তিগত কোনো ধরনের কোনো আক্রোশের জায়গা থেকে না, কোনো ক্ষোভের জায়গা থেকেও না। সো আমার মনে হয় যে এই জায়গাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয় কথা হলো, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আজকে প্রায় 23 দিন হয়ে গেল এবং এখন পর্যন্ত আমরা বিচারের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা বা জবাবদিহিতার কোনো জায়গা দেখি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো তদন্ত রিপোর্টও আমরা পাইনি। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আমরা কিছুই জানি না। অ্যাপারেন্টলি আমার কাছে মনে হচ্ছে এই সরকার হয়তো ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার করতে পারবে না, অথবা ইচ্ছা করেই করবে না। এই দুইটার যে কোনো একটা। বাস্তবতা হচ্ছে নির্বাচন যে স্কেজুল টাইম আছে, অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখে বা এই সময়ে, সেই সময়ে হতেই হবে। এবং এই সময়ের মধ্যে সরকার যদি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না করতে পারে, তাহলে আবার বাংলাদেশের যে বিপ্লবী জনসাধারণ আছে আমরা আবার রাস্তায় নেমে আসব এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা কিভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করছে সেটার স্বচ্ছ তদন্ত আমরা চাই এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার মাধ্যমে তাদের যথোপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি বর্তমান বা পরের যে সরকার আছে তাকে নিশ্চিত করতে হবে। এটা আমাদের জন্য অনেক লজ্জার। ওসমান হাদির তার জীবনে একটাই চাওয়া ছিল, সেটা হইল যদি তিনি হত্যাকাণ্ডের শিকার হন তাহলে সেই হত্যাকাণ্ডের বিচার যেন করা হয়। আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাই। এনিওয়ে, এখন আমরা আসি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গত 1 বছর ধরে বাংলাদেশে বিদ্যমান যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা ঐক্য তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি বলবো সর্বোচ্চ চেষ্টা না, জামাত আমির তার সময়ের মোটামুটি সিংহভাগ সময় এই ঐক্য তৈরির জন্যই ব্যয় করছেন, যেটা হয়তো তিনি অন্য কাজে ব্যয় করতে পারতেন। বাস্তবতা হইল যে এখন পর্যন্ত কয়েকটা দল এই ঐক্যে সম্মতি দিলেও আসন বন্টন নিয়ে এবং এই ঐক্যের
নেতৃত্ব কে দিবে সেটা নিয়ে এখনও অনেক ধরনের সমঝোতা চলতেছে এবং এটা এখনও ক্লিয়ার না। আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হয়েছে, এটা কোনো রাজনৈতিক ঐক্য না বা এটা আদর্শগত ঐক্য না। এটা শুধুমাত্র নির্বাচনের স্বার্থে একটা সাময়িক সময়ের জন্য ইসলামিক যে দলগুলো আছে এবং এর সাথে এনসিপি, এলডিপি, এদের সবগুলো ভোট একই বাক্সে ফেলার জন্য একটা সমঝোতা, এবং সেখানে কেউ নেতৃত্ব দিচ্ছে না, যেটা চরমনাই পীর সাহেবের দল এবং মাওলানা মামুনুল হক এর এর বক্তব্য থেকে মোটামুটি আমার কাছে পরিষ্কার। এখন এই যে ইসলামিক দলের সাথে জামায়াতের আমিরের সমঝোতা এত কঠিন কেন হচ্ছে, সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের বাংলাদেশে ইসলামিক যে দলগুলো আছে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে হবে, এবং কে কোন ধরনের আদর্শ লালন করে সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আজকের ভিডিওতে আমি মূলত এটা নিয়ে কথা বলবো যে ইসলামিক যে দলগুলো আছে তাদের আদর্শ, কার আদর্শ কীরকম, এবং কে কোন ধরনের মতাদর্শ ফলো করে, তাদের দ্বারা প্রভাবিত হয়, আর জামাতে ইসলামীর সাথে এদের আদর্শগত পার্থক্যটা কেন, সেই বিষয়টা আমার মনে হয় আমাদের বোঝাটা একটু জরুরি। দুঃখের বিষয় হইল যে আমরা 90% মুসলিমের দেশ হইলেও এখন পর্যন্ত মুসলিমরা বাংলাদেশের শাসন ক্ষমতায় কখনো স্বাধীনতার পরে আসতে পারেনি। খুব মুসলিমেও সেকুলার টাইপের মানুষ অথবা সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ মুসলিমদেরকে শাসন করছে, এটাই বাস্তবতা। বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে তারাকে ক্যাটাগরিক্যালি আমরা বড় 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা, সেটা আমরা বলতে পারি যে দেওবন্দমুখী যে ভাগ, অর্থাৎ ভারতের যে বেনারস আছে, এই বানারসে অবস্থিত দেওবন্দ মাদ্রাসা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রখ্যাত ইসলামিক স্কলার যারা বাংলাদেশে আসছেন, বাংলাদেশে বিভিন্ন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, তারা বিভিন্ন সময়ে এই ইসলামিক দলগুলা তৈরি করছেন। দেওবন্দ থেকে পড়ে বের হয়েছেন এরকম মানুষেরা মোটামুটি 50 থেকে 60টার মতো রাজনৈতিক, সামাজিক, তারপরে আরও ইসলামিক সংগঠন তৈরি করছেন, ইভেন জিহাদি সংগঠনও তারা তৈরি করছেন। বাংলাদেশে এই সংখ্যাটা মোটামুটি প্রায় 15-16-র কাছাকাছি। এ ধরনের দলগুলো হচ্ছে হেফাজতে ইসলাম, তারপরে নিজামে ইসলাম বাংলাদেশ, তারপরে ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস বাংলাদেশ, খেলাফতে ইসলাম, এই ধরনের যে দলগুলো, এই দলগুলো একসময় মোটামুটি 1980 থেকে 90-এর দশকে প্রায় একসাথে ছিল। তো সেই সময় আমাদের ভারতীয় উপমহাদেশের অর্থাৎ বাংলাদেশে মাওলানা আজিজুল হক বিখ্যাত ছিলেন এবং ওনার নেতৃত্বেই মোটামুটি দলগুলা একসাথে ছিল আর কি। এরপর 90-এর দশকে এই দলগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যায় এবং আমরা এখন যে বর্তমানে যে কয়েকটা দল দেখতে পাচ্ছি সেই দলগুলোকে দেখতে পাই। আর হেফাজতে ইসলাম মূলত বাংলাদেশে কওমি ঘরানার যত আলেম আছেন তাদের মোটামুটি একটা ঐক্যমত্য যারা, তারা হচ্ছে হেফাজতে ইসলাম। এই দেওবন্দি ধারার যে মতাদর্শ সেটা মূলত আলেম কেন্দ্রিক এবং কওমি মাদ্রাসা কেন্দ্রিক। তো এদের মধ্যে উল্লেখযোগ্য যারা আলেম ছিলেন তারা মাওলানা শাহ আহমদ শফি, তারপরে মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনায়েদ বাবুনগরী এবং বর্তমান সময়ে মামুনুল হক। সো ওনারা মোটামুটি দেওবন্দি ধারার এবং হেফাজত ইসলাম রিলেটেড যে ধারাটা আছে সেটা। এই ধারাটা মূলত শরিয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্রচিন্তা করে এবং আলেমদের নেতৃত্বে রাজপথ ও আন্দোলনমুখী রাজনীতি করে। এই দেওবন্দি ধারার প্রভাবযুক্ত অঞ্চল মূলত ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মোটামুটি এই ধারার একটা প্রভাবশালী জায়গা আছে। এর বাইরে দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আহলে হাদিস এবং সালাফি ঘরানার যারা আলেম এবং ইসলামিক দল, এরা মূলত গুরুত্ব দেয় সরাসরি খুব একদম সহিহ কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে, অর্থাৎ সহিহ কোরআন হাদিসের অনুসরণ করে এবং কোনো ধরনের বেদআত এবং এই রিলেটেড ব্যাপারকে তারা
মানতে চায় না বা মানে না। দেওবন্দি ধারাটা মূলত ফিকার জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল যেখানে। আর এই সালাফি ঘরানার প্রখ্যাত যে আলেম আছেন তার ভেতরে ডক্টর আব্দুল হাইল কাফি, ডক্টর আব্দুল বারি, তারপরে বর্তমানে আমরা জানি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপর আবুল কালাম আজাদ, ডক্টর আসাদুল্লাহ আল গালিব, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ওনারা মোটামুটি এই সালাফি ঘরানার প্রখ্যাত আলেম। এই প্রখ্যাত আলেমদের চেইনটা সামহাও আমাদের মদিনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, অর্থাৎ মোটামুটি মক্কা এবং মদিনায় যে সালাফরা আছেন এবং তাদের যে টিচিং, সেই হিসেবে মোটামুটি আহলে হাদিস এবং এই সালাফি ঘরানার আলেমরা মোটামুটি নেতৃত্ব দেন। এখন ব্যাপার হচ্ছে যে এই যে সালাফি এবং এই আহলে হাদিস ঘরানার যে দলগুলো আছে, তারা গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হবে, এই জিনিসটা তারা এই বাস্তবতা তারা মানতে চান না। ওনাদের মতে মোটামুটি যথেষ্ট দাওয়াতি কাজ এবং আস্তে আস্তে এই দাওয়াতি কাজের মাধ্যমেই এবং তাওহিদের যে বাণী অর্থাৎ একাত্মবাদ এবং মানুষের মোটামুটি কি বলবো আকিদার উন্নয়নের মাধ্যমেই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, এই বিশ্বাস তারা করেন আর কি। আচ্ছা, দুঃখজনক হইল যে আমাদের এই আহলে হাদিস এবং সালাফি যে ধারা, এটার আসলে প্রাতিষ্ঠানিকরণ হয় নাই ওভাবে। সো জামাত ইসলামীর যে একটা সুন্দর একটা ফরম্যাট আছে, একটা ধারা আছে, ঠিক সেই রকম ধারা আহলে হাদিসের মধ্যে আমি অন্তত দেখি না। আমি দেখছি যে আহলে হাদিসের ভেতরে আবার অনেকগুলা উপধারা তৈরি হয়েছে, যে উপধারাগুলা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা ব্যক্তি নির্ভর, অর্থাৎ কোনো একজন আলেম তার আদর্শ ভিত্তিক হয়তো কিছু গ্রুপ অফ আলেম তৈরি করছেন বা কিছু ফলোয়ার তৈরি করছেন, তারা একটা নির্দিষ্ট উপধারায় বিভক্ত হয়ে গেছে। তো এই যে বাংলাদেশ আহলে হাদিস বা সালাফি ধারা, এটা মোটামুটি আমাদের উত্তরাঞ্চল, আমাদের রাজশাহী জেলা, তারপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ, বগুড়া, দিনাজপুর এবং সীমান্তবর্তী কিছু এলাকায় এই মোটামুটি আহলে হাদিসদের ভালো প্রভাব আমরা লক্ষ্য করি। এরপরে তৃতীয় যে ধারাটা, সেটা মূলত ব্রেলভি কেন্দ্রিক। এখন এই ব্রেলভি ধারাটা হইতেছে মূলত পীর এবং মুরিদ কেন্দ্রিক, অর্থাৎ এক বা একাধিক গুরুত্বপূর্ণ আলেম আছেন, তার বংশ পরম্পরায় হয়তো আরও কোনো আলেম তৈরি হবেন, তার সন্তান বা অন্যান্যরা, এবং তাদের কিছু ফলোয়ার আছে, ডিভোটেড ফলোয়ার, যারা হচ্ছে মুরিদ। এই পীর মুরিদ ভিত্তিক যে ধারাটা, সেটা হচ্ছে মূলত ব্রেলভি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোটামুটি এই ব্রেলভিদেরকে দেখা যায়। তো এর ভেতরে উল্লেখযোগ্য হইল, আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে সিলেটে হচ্ছে ফুলতলির ভালো একটা প্রভাব আছে। আচ্ছা, মতাদর্শগত দিক থেকে ব্রেলভি বা সুফি ধারাটা মোটামুটি দরবার, পীর মুরিদ এবং ইসলামকে তাদের সাংস্কৃতিক জীবনে ব্যবহার করে এবং আদর্শগত দিক থেকে এরা সুফিবাদী, আধ্যাত্মিক, মাজার, ওরস, এসব এইসবকে মোটামুটি মানে ইসলাম হিসেবে বুঝে আর কি। এটা সামাজিক প্রভাব অনেক বেশি, কিন্তু রাজনৈতিক ভূমিকা মোটামুটি খুবই সীমিত আর কি। সো এর ভেতরে আমরা যদি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেখি, তাহলে পীর সাহেব মাইজ ভান্ডারী, তারপর পীর সাহেব রাজারবাগী, আটরশি, চন্দ্রপুরী, এবং বেশি প্রভাবযুক্ত অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার আর সিলেটের কিছু অঞ্চলে তা আছেই, সাথে সাথে বরিশাল, পিরোজপুর, শরীয়তপুর, এই ধরনের যে এলাকাগুলা, সেগুলা। আমরা মানে গত যে তিনটা ধারার কথা বুঝলাম, অর্থাৎ আহলে হাদিস ধারা এবং দেওবন্দি ধারা এবং ব্রেলভি ধারা, এই তিনটা ধারায় মূলত প্রাতিষ্ঠানিক আলেমদের উপর নির্ভর করে, অর্থাৎ এদের যে আলেমরা, তারা মোটামুটি বাংলাদেশের বা পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান নির্ভর জায়গা থেকে তারা শিক্ষিত হয়েছেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এদের বাইরে আরেকটা উগ্রপন্থী, সোকল্ড উগ্রপন্থী বা জঙ্গি ধারার একটা ব্যাপার আছে। এরপরে চতুর্থ যে ধারাটা, এরা হচ্ছে অনেক বেশি ফান্ডামেন্টালিস্ট, অর্থাৎ এই ধারার আলেমরা মোটামুটি বিশ্বাস করেন যে ইসলামকে
যদি রাষ্ট্রীয় কাঠামোতে বসাইতে হয় তাহলে জিহাদই একমাত্র সলিউশন, অর্থাৎ জিহাদের মাধ্যমে ইসলামী শাসন কোনো একটা দেশে সম্ভব, এবং সেটার জন্য জিহাদ এবং শুধুমাত্র জিহাদের মাধ্যমেই এটা সম্ভব। বাস্তবতা হচ্ছে যে এই ধারার আলেমরা কিছু আছেন একাডেমিক এবং কিছু আছেন অনেক সময় সাধারণ বা জেনারেল শিক্ষিত মানুষজন। তো আমাদের বাংলাদেশে এই ধরনের কয়েকটা দলের কথা আপনারা জানেন, যেমন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, এটা অলরেডি মনে হয় বিলুপ্ত হয়ে গেছে। তারপরে আনসারুল্লাহ বাংলা টিম, এই ধরনের নামগুলো আমরা দেখছি। আর এদের মোটামুটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল শাহেখ আব্দুর রহমান, এরপরে বৈশ্বিকব্যাপী আনোয়ার আল আওলাকির একটা প্রভাব এদের উপর আছে। এনিওয়ে, এখন এই চারটা মূল ধারার বাইরে জামাতে ইসলামী ভিন্ন একটা ধারা, এবং এই জামাতে ইসলামীর কিভাবে উত্থান হলো সেই উত্থানটা আমার মনে হয় কিছুটা ইন্টারেস্টিং। তো 1922 সালে যখন খেলাফতের পতন হয়, অর্থাৎ তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী উপনিবেশবাদের একটা জয় জয়কার চলতে থাকে ওই সময়ে। তো আমাদের ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধরনের যারা ইসলামপন্থী ছিলেন তারা তো কিছু আন্দোলন করতেছিলেন। এর বাইরে ইসলামকে তাত্ত্বিক এবং রাজনৈতিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুব সাধারণ জেনারেল শিক্ষিত একজন মানুষ সৈয়দ আবুল আলা মওদুদী তিনি চিন্তাভাবনা শুরু করেন, এবং তার চিন্তাভাবনার যে ফসল সেটাই মূলত আমাদের বর্তমান বাংলাদেশ জামাতে ইসলামী। ঠিক একই সময়ে আমাদের আরব বিশ্বে আরেকটা এরকম ইসলামী জাগরণ তৈরি হয়, যেটার প্রবক্তা ছিলেন হাসান আল বান্না, এবং যেটা মুসলিম ব্রাদারহুড নামে পরিচিত। সেই ব্রাদারহুডের জন্ম হয় 1928 সালে। তাহলে আমরা যদি সালটা দেখি যে জামাতে ইসলামীর জন্ম হয় 1941 সালে এবং মুসলিম ব্রাদারহুডের জন্ম হয় 1928 সালে, এবং সেটা হচ্ছে মিশরে। সো ব্রাদারহুড মূলত ডোমিনেট করে আরব বিশ্বের যে দেশগুলো আছে, ইরাক, তারপরে মিশর, সিরিয়া, লিবিয়া, সৌদি আরব, এই ধরনের কান্ট্রিগুলাই। আর জামাতে ইসলামী মূলত ডোমিনেট করে আমাদের ভারতীয় উপমহাদেশে। মতাদর্শগত দিক থেকে দুইটা দল একদম একই রকম না হইলেও যমজ ভাইয়ের মতো আমার কাছে যেটা মনে হয়, এবং ব্রাদারহুড মোটামুটি বিলুপ্ত হয়ে যায়। আপনারা জানেন যে সর্বশেষ মুরসি ছিলেন, সরাসরি তিনি ব্রাদারহুড না হইলেও মোটামুটি ব্রাদারহুডের মতাদর্শ তার ভেতরে ছিল, এবং একই সাথে আমরা আবুল আলা মওদুদীর যে জামাত ইসলামী সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে এখন পর্যন্ত মনে হচ্ছে যে বাংলাদেশের বাকি যে মোটামুটি তিনটা মৌলিক ইসলামী ধারা আছে, অর্থাৎ দেওবন্দি, আহলে হাদিস বা সালাফি এবং ব্রেলভি, এই তিনটাই ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। কিন্তু তারপরের বাকি যে ধারাগুলো অর্থাৎ জামাত ইসলামী, তাদের আলেমরা সাধারণত ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত না। তো এই জামাতে ইসলামের যে প্রবক্তা, তারা মূলত ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় কাঠামোতে কিভাবে প্রয়োগ করা যায় সেটা নিয়ে অনেক বেশি চিন্তা ফিকির করছেন, এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে। আর বাকি যে তিনটা ইসলামী ধারা, তারা মূলত প্রাতিষ্ঠানিকভাবে এবং কেতাবিক জ্ঞানের মাধ্যমে ইসলামকে কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে হয় বা নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তা করছেন। সো তারা আসলে গণতন্ত্র বা গণতন্ত্রের মাধ্যমে ইসলামী ক্ষমতায় বা রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে হবে সেই ব্যাপারটাকে মানতে চান না। কিন্তু জামাতে ইসলামী যেহেতু আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং তারা মোটামুটি ওপেন লিবারেল, সো জামাতে ইসলামী চায় যে রাষ্ট্রীয় ক্ষমতায় বা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারা গণতন্ত্রকে ব্যবহার করে, এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে হয়তো কোনোদিন গণতন্ত্র মানবে কি মানবে না সেটা পরের বিষয়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র ব্যবহার করতে তাদের কোনো সমস্যা নাই। এই জায়গায় মূলত দ্বন্দ্বটা, যে বাকি ইসলামী যে দলগুলা অর্থাৎ কওমি ঘরানার এবং আহলে হাদিস ঘরানার যে আলেমরা, তারা জামাতে ইসলামীর এই মতাদর্শকে তারা অনেক সময় মওদুদিবাদ বলে থাকেন। যে মওদুদিবাদরা দেখা যায় যে তাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। হ্যাঁ, তারা বাইরের থেকে কিতাবি জ্ঞান ছাড়া ইসলামকে তাদের নিজেদের মতো করে তারা এক্সপ্লেন করতেছে।
আর আমাদের বড় বড় আলেমরা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা লাভ করছেন এবং তারা এ ধরনের কোনো যৌক্তিকতা পাচ্ছেন না যে গণতন্ত্রকে মানতে হবে এবং গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। সো এইটাই হচ্ছে মূলত দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বের জায়গা থেকে এখন আমরা যদি দেখি যে ইসলামিক যে দলগুলা তার সাথে জামায়াতে ইসলামীর আদর্শগত দ্বন্দ্বটা থেকেই যাচ্ছে এবং এই দ্বন্দ্বটা এখন নিরসন হয়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে আরও মূল ঘরানার যে ৩টা ইসলামিক আহ, মূলধারা আছে তাদের তাদের ভেতরে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে 2টা সমস্যা মনে হয়েছে। প্রথমত, ওনারা নিজেদেরকে বা নিজেদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটাকে অনেক বড় করে দেখেন এবং দ্বিতীয়ত হচ্ছে তারা তো আমি গত কিছুদিন মোটামুটি ডাক্তার শফিকুর রহমানের এই যে ইসলামিক যে দলগুলো তাদেরকে একত্রিত করার যে প্রচেষ্টা সেটা অনেক কাছে থেকে দেখার চেষ্টা করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত চরমোনাই খুব একটা কনভিন্স না। বিশেষ করে আদর্শগত জায়গা থেকে তো তাদের কোনো আগ্রহ নাই জামাত ইসলামের সাথে জোট করার। হয়তো বাস্তবতার দিকে তাকায়া হয়তো তারা এক বাক্স নীতিতে ভোট করার চেষ্টা করতেছে, বাট আমি জানি না যে আসলে আসন সংখ্যা দর কষাকষি করতে করতে সেটা কতটা স্টেবল হবে। আর স্পেশালি এর পরে এনসিপি এবং এলডিপি জয়েন করার পর হয়তো চরমোনাইয়ের যে গুরুত্ব সেটা এই যে 12 দলীয় যে জোট, ইসলামী জোট, জামায়াতের নেতৃত্বে এই জিনিসটা আসলে অন্য যে ইসলামিক দলগুলো আছে তারা মানতে চাচ্ছে না। সো এটার ফিউচার কি হবে সেটা নিয়ে আমি খুবই সন্দিহান। আশার বিষয় হইল যে বর্তমানে কিছু তরুণ আলেম এই যে ধারাগুলো আছে তার বাইরেও ইসলামকে নিয়ে চিন্তা করতেছেন এবং অনেক সাধারণ শিক্ষিত অর্থাৎ জেনারেল শিক্ষিত মানুষজন ইসলাম নিয়ে ভাবতেছেন। বিশেষ করে হেফাজতের 2013 সালে হেফাজতের যে ম্যাসাকার, এই ম্যাসাকারের পর অনেক সাধারণ শিক্ষিত পোলাপাইন যেমন ঢাকা ভার্সিটির অনেক ছাত্র, তারপরে বুয়েটের অনেক ছাত্র যারা ব্যক্তিগত জায়গা থেকে ইসলামকে জানার চেষ্টা করতেছেন এবং তারা এখন তো রিসোর্সের কোনো অভাব নাই। তো তারা দেখা যাচ্ছে ইউটিউব থেকে তারপরে বিভিন্ন আলেমের সংস্পর্শে এসে তারা দিনকে শেখার চেষ্টা করতেছেন এবং এদের বড় একটা অংশ মোটামুটি এখন সামাজিক বলয়ে কিছুটা প্রভাব রাখতেছেন। আমার মনে হয় যে এই ধারাটা ভবিষ্যতে বাংলাদেশের ইসলামী রাজনীতি কোন দিকে যাবে সেটা ঠিক করে দিবে এবং এই ধারাটার বড় একটা উত্থান হবে। আমাদের 24-এর যে আন্দোলন, সেই 24-এর আন্দোলনের পেছনে এদের অনেক বড় ভূমিকা আছে এবং আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে আজ থেকে 10 বা 15 বছর পরে মোটামুটি বাংলাদেশে হয়তো আরও একটা ইসলামিক অভ্যুত্থান হওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনা টোটালটাই নির্ভর করতেছে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি কতটা ভয়াবহ এবং প্রকট হয়ে যাচ্ছে। যদি দেখা যায় যে ভারতে হিন্দুত্ববাদী এবং এ ধরনের যে রাজনীতি সেটা অনেক বেশি প্রকট, তাহলে বাংলাদেশে এটার উত্থান হতে বাধ্য। এটা মোটামুটি আমার কাছে সোফার এরকম লাগতেছে এবং এই ইসলামিক রাজনীতির উত্থান এটাই নির্ভর বা এটাই মোটামুটি ঠিক করে দিবে যে এনসিপি আদর্শগতভাবে কোথায় গিয়ে দাঁড়াবে। এই জিনিসটার লিঙ্ক হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আমি এনসিপির যে রাজনৈতিক ভবিষ্যৎ এবং আদর্শগত ভবিষ্যৎ সেই জিনিসটা সামনের ভিডিওতে যখন ব্যাখ্যা করব তখন এটার মোটামুটি একটা লিঙ্ক করে দিব যে কিভাবে এই ইসলামিক যে মন মানসিকতা সেই মন মানসিকতার জায়গাটা এনসিপির রাজনৈতিক আদর্শ ঠিক করে দিবে, সেটার একটা লিঙ্ক আছে। সেটা নিয়ে আমরা তাহলে পরের ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ।